বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স নিয়ে আমরা সবাই শুনছি যে আসলে সেভেন সিস্টার্স নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সে সেভেন সিস্টার্স বলে একটা কথা বলছিল, সেটা অনেক ভাইরাল। কিন্তু আমরা কিন্তু সেভেন সিস্টার্স বলতে কিছু জানি না। আসলে আজকে হচ্ছে যে আমরা জানি, কিন্তু আমি একটু হচ্ছে যে যারা জানে না তাদের একটু জানায় দেওয়ার জন্য চেষ্টা করব যে সেভেন সিস্টার্সটা কী। সেভেন সিস্টার্সটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের যে সাতটা হচ্ছে যে অঙ্গরাজ্য আছে, এটাকেই মূলত হচ্ছে যে আমাদের কী বলা হয়, সেভেন সিস্টার্স বলা হয়। সেভেন সিস্টার্সটা হচ্ছে তোমার হচ্ছে যে ভৌগোলিক, ঐতিহাসিক এবং সংস্কৃতির সাদৃশ্যর কারণে এই নামে পরিচিত হয়েছে, বুঝছো। এখানে হচ্ছে যে অনেক এই সাতটা যে রাজ্য আছে ভারতের, উপভারতের প্রাচীন, এই যে আমার উপভারত মহাদেশের যে প্রাচীন ঐতিহাসিক ইতিহাসের ধারক বাহক হিসাবে এটা কি পরিচিত। এখন হচ্ছে যে আমাদের যে সাতটা রাজ্য যে ঐতিহাসিক বা ইতিহাসের যে ধারক বাহক, এই সাতটা রাজ্য আসলে তাদের নামটা হচ্ছে যে আমাদের আগে জানতে হবে যে তারা কে কে। সেটা হচ্ছে যে তুমি একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, অথবা তুমি ডাইরেক্ট যে সাতটা নাম আছে সেটাও তুমি মুখস্থ করতে পারো, অথবা তোমরা জানতে পারো, কারণ এটা আসতে পারে। সেটা হচ্ছে যে এক নম্বরে যে জায়গাটা বা রাজ্যটার নাম, সেটার নাম হচ্ছে যে অরুণাচল প্রদেশ। দুই নম্বরে সেটা হচ্ছে যে অসম রাজ্য। তিন নম্বর হচ্ছে যে মণিপুর। চার নম্বর হচ্ছে যে মেঘালয়। পাঁচ নম্বর হচ্ছে যে তোমার মিজোরাম। ছয় নম্বর হচ্ছে যে নাগাল্যান্ড। সাত নম্বর হচ্ছে যে ত্রিপুরা। এখন এটা হচ্ছে যে ছন্দ দিয়ে হচ্ছে যে মনে রাখতে পারি আমরা, যেমন হচ্ছে আমি নিজে একটা ছন্দ বানাইছি। তবে এটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে নিজেরা ছন্দ বানাইতে পারেন। সেই ছন্দটা হচ্ছে যে অরু অসম। অরু আর অসম দুটো ভাই, এর জন্য আমি বললাম যে অরু অসমের মম মিনা ত্রিপুরা যা। এটা অরুদা তোমরা মনে রাখবে আছে অরুণাচল। অসম মানে হচ্ছে অসম হচ্ছে যে একটা রাজ্য। তারপর হচ্ছে যে মম, মতে হচ্ছে যে তোমার হচ্ছে যে মণিপুর, আর এক মতে হচ্ছে যে মেঘালয়। আর মিনার হচ্ছে যে মিতে হচ্ছে যে মিজোরাম, নাতে হচ্ছে নাগাল্যান্ড, আর ত্রিপুরা মানে হচ্ছে যে বোঝাই তো ত্রিপুরা। এই হচ্ছে যে তোমার হচ্ছে যে সাতটা অঙ্গরাজ্যের হচ্ছে যে তোমার পরিচিতি দিলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া হচ্ছে যে আমরা তো শুধু প্রদেশের নামই জানলাম, এখন প্রদেশগুলোর হচ্ছে যে ব্যাখ্যা বলবেন না একটু। আমি হচ্ছে যে তোমাদের হচ্ছে একটু ব্যাখ্যা বলার চেষ্টা করতেছি। এখন আমরা যেই প্রদেশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটা কি, যে অরুণাচল প্রদেশ হচ্ছে উত্তর ভারত মানে উত্তরে যে ভারত, তার পূর্ব ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত। মানে হচ্ছে যে ভারতের উত্তর পূর্ব দিকের উত্তর পূর্বে অংশে অবস্থিত, মানে বাংলাদেশের একটু পরে হচ্ছে যে অরুণাচল প্রদেশের হচ্ছে যে অবস্থান। এটা হচ্ছে যে উত্তরে, এর উত্তর দিকে আছে হচ্ছে যে তোমার চীনের যে তিব্বত হচ্ছে যে আমাদের কি একটা কিন্তু মানে নিষিদ্ধ হচ্ছে যে একটা রাষ্ট্র, মনে করে রাখবে। এটা কিন্তু অনেকবার বিশেষ আসছে, বিশ্ববিদ্যালয় পরীক্ষার ভিতরে আসছে, অনেক পরীক্ষা আসে যে নিষিদ্ধ রাষ্ট্র কোনটি। সেটা হচ্ছে যে এটার উত্তর দিকে হচ্ছে যে চীনের তিব্বতের অংশ, যেটা হচ্ছে যে এখনও অমীমাংসিত। তারপর হচ্ছে পূর্বে আছে হচ্ছে আমাদের মিয়ানমার, মানে হচ্ছে যে রোহিঙ্গাদের যে বাসা যে মিয়ানমার সেটা। আর দক্ষিণে আছে তোমার হচ্ছে যে অসম, ওই যে আমরা যে অসমের যে একটা রাজ্য পড়ছি সেইটা। এবং পূর্বে আছে হচ্ছে যে ভুটানের একটা অবস্থান, বুঝতে পারছো, পূর্বে হচ্ছে যে ভুটানের অবস্থান। এটা হচ্ছে যে তোমার অরুণাচল প্রদেশের হচ্ছে যে একটা অংশ বললাম আমরা। এখন তোমার এখানে আমাদের কিছু ভৌগোলিক অংশ আছে, যে ভৌগোলিকও তো হচ্ছে যে এখানে থাকবে, যে ভৌগোলিক সৌন্দর্য এখানে আছে না, সেটা হচ্ছে যে এই রাজ্যের ভিতরে তোমার মূল হচ্ছে যে তোমার পাহাড়ি এলাকা, মানে পাহাড় আছে এখানে, বুঝছো, সবচেয়ে বেশি। তারপর হচ্ছে যে যার মধ্য দিয়ে হচ্ছে যে রয়েছে হচ্ছে হিমালয়ের অংশ, মানে পাহাড়, এবং তার পাশে হচ্ছে যে তোমার হিমালয়ের অংশ, যেটা হচ্ছে যে তোমরা জানোই তো হিমালয় কোথায় অবস্থান করতেছে। নেপালের হচ্ছে যে পাশে হচ্ছে যে নেপালের জায়গা হচ্ছে যে হিমালয় আমাদের। এটি হচ্ছে যে সূর্যোদয়ের ভূমি নামে হচ্ছে যে পরিচিত। মনে করে রাখবা, তোমাকে কোশ্চেন আসতে পারে যে সূর্যোদয়ের ভূমি নামে পরিচিত নিচের কোনটি। এটা আসতেই পারে পরীক্ষার ভিতরে, এটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে অরুণাচল প্রদেশ।
এটা হচ্ছে যে গেল আমাদের অরুণাচল প্রদেশের ভিতরে তোমার দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তোমার হচ্ছে যে চীনের যে তিব্বতের যে অংশটা সেটা হচ্ছে উত্তরের দিকে অবস্থান করতেছে, এবং কি হচ্ছে যে তোমার এই অরুণাচল প্রদেশকে তোমার হচ্ছে যে বলা হচ্ছে যে এটা হচ্ছে যে সূর্যোদয়ের ভূমি নামে এই প্রদেশটা কি পরিচিত। তারপর আছে হচ্ছে তোমার অসম একটা প্রদেশ, আর এই অসম প্রদেশটা হচ্ছে ভারতের হচ্ছে যে উত্তর পূর্বের কেন্দ্রে অবস্থান করতেছে, মানে একদম কেন্দ্রে, মানে মাজা কেন্দ্র কিন্তু মাজা বরাবর, যে মাঝখানে এরা অবস্থান করতেছে। এর সীমানা হচ্ছে যে পশ্চিম দিকে আছে, পশ্চিমে হচ্ছে যে পশ্চিমবঙ্গ, মানে এর হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে যে পশ্চিমবঙ্গ অবস্থান করতেছে, যেটা হচ্ছে যে আমরা বর্তমানে হচ্ছে যে কলকাতার ভিতরে যে মমতা ব্যানার্জির যে পশ্চিমবঙ্গ নিয়ে খালি বলে যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা। উত্তরে আছে ভুটান এবং অরুণাচল প্রদেশ উত্তর দিকে, আর পূর্বে হচ্ছে যে নাগাল্যান্ড এবং মণিপুর। বুঝো, পূর্বে কিন্তু নাগাল্যান্ড এবং মণিপুর আছে। তারপর হচ্ছে যে দক্ষিণে আছে হচ্ছে মেঘালয় এবং কি ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সাথে সম্পৃক্ত এদের অবস্থান। ঠিক আছে, ত্রিপুরা কোনটা? ত্রিপুরা থেকে হচ্ছে যে তোমার গোমতী নদীতে আসছে, মানে যেটা হচ্ছে বলি আমরা যে কুমিল্লা। ঠিক আছে, কুমিল্লার যে অংশটা সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ত্রিপুরার অংশ। ঠিক আছে, আর হচ্ছে যে মেঘালয়ের যে অংশটা সেটা হচ্ছে যে তোমার সিলেটের অংশ, সিলেটের পরে হচ্ছে যে মেঘালয়। ঠিক আছে, ভৌগোলিক এটা তো হচ্ছে যে আমরা বলি যে প্রত্যেকটার একটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ভৌগোলিক হচ্ছে যে একটা কি আছে, সৌন্দর্য আছে। ভৌগোলিক বৈশিষ্ট্য দিকে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে এই রাজ্যর মাটিতে হচ্ছে যে ব্রহ্মপুত্র নদের প্রবাহিত হয় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে কি, মানে এই মাটি থেকে, মানে এই অসম রাজ্যের এখান থেকে আমাদের হচ্ছে ব্রহ্মপুত্র নদটা কি হয়েছে তোমার হচ্ছে যে প্রবাহিত হয়েছে। বুঝতে পারছো? আসো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে যে তোমার মণিপুর। এখন তোমার মণিপুরটা কি, যে মণিপুরের হচ্ছে যে পূর্বে হচ্ছে যে তোমার মিয়ানমার অবস্থান করতেছে, মিয়ানমারের যে সীমান্ত সেখানে, এবং পশ্চিমে অবস্থান করতে হচ্ছে যে আসামের সাথে যুক্ত। পশ্চিমে আসাম তো বোঝোই, রংপুরের পরে যে আসাম সেটাই। এদের ভৌগোলিক অবস্থানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তোমার বেশি জানতে হবে না, এটুকু জানলেই হবে যে এখানে হচ্ছে যে লোকটক একটা হ্রদ, এটা তো তোমরা জানো, লোকটক হ্রদ। এই হ্রদটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় নদ। এটা তোমার আসতে পারে যে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় নদের নামটা কি, সেটা হচ্ছে যে লোকটক নদ। ঠিক আছে, এটা মনে করে রাখবা। তারপর হচ্ছে যে তোমার মেঘালয়ের নামটা আমরা কিন্তু অনেক শুনি আমরা, যেমন হচ্ছে যে তোমার অরুণাচল প্রদেশ, আবার অসম প্রদেশ, মণিপুর প্রদেশ, এইগুলার নাম আমরা যদি নাও শুনলেও কিন্তু আমরা মেঘালয়ের নাম কিন্তু আমরা মুখে মুখে শুনি। কেন শুনি? আজকে হচ্ছে যে আমরা সেটা বলবো যে আসলে মেঘালয়টা কি, মেঘালয়ের কোথায় কোন দিকে অবস্থা। ঠিক আছে, দেখো মেঘালয়ের পশ্চিম হচ্ছে যে আমাদের যে এখন যে বললাম যে আমরা অসম যে রাজ্যটা, সেই অসম রাজ্য হচ্ছে এটার হচ্ছে পশ্চিমে অবস্থান করতেছে। আর হচ্ছে যে দক্ষিণে কে জানো, এই যে আমাদের বাংলাদেশ, দক্ষিণ হচ্ছে যে আমাদের বাংলাদেশ অবস্থান করে। এর জন্য আমরা সবসময় বলি যে মেঘালয়, আসাম, ত্রিপুরা, ঠিক আছে, এইগুলা কিন্তু আমরা মুখে মুখেই বলি, পশ্চিমবঙ্গের কথা বলি। এখন হচ্ছে যে এই তোমার হচ্ছে যে মেঘালয়ের অনেক হচ্ছে যে আমাদের ভৌগোলিক অবস্থানটা আমাদের জানতে হবে, যে এখানে অনেক ভৌগোলিক জিনিসও আছে। সেটা হচ্ছে যে এই রাজ্যটি মূলত হচ্ছে যে তোমার পাহাড় এবং ঘন বনাঞ্চল নিয়ে গঠিত। বুঝছো, পাহাড় আছে, বনাঞ্চল, মানে খুবই সুন্দর একটা জায়গা। এখানে চেরাপুঞ্জি এবং কি আছে মাওসিনারাম। ঠিক আছে, চেরাপুঞ্জি এবং কি আছে মাওসিনারাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এলাকা হিসাবে পরিচিত। তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি প্রবণত এলাকা কোনটা, এটা তোমার আসতে পারে, আসবেই স্বাভাবিক, কিন্তু অনেকবার আসছে। বুঝছো, চেরাপুঞ্জি এটার নাম আমরা সবাই জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে চেরাপুঞ্জি। এটা কোথায় অবস্থান করতেছে? মেঘালয়টা কোথায় অবস্থান? ভারতে, অর্থাৎ 7 সিস্টার্সে। এখন আর একটা আছে, সেটা হচ্ছে মাওসিনারাম। ঠিক আছে, তুমি মনে করে রাখো, একটা হচ্ছে চেরাপুঞ্জি, আর হচ্ছে মাওসিনারাম। এটা হচ্ছে যে মেঘালয়ে অবস্থান করতেছে। আর এই মেঘালয়ের এখানে হচ্ছে যে পৃথিবীর সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয়। আর আমি তোমাকে বলছি যে মেঘালয়টা মূলত হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে সিলেটের যে এরিয়াটা, তারপরে হচ্ছে যে তোমার মেঘালয় অবস্থান করে। এই যে দেখো যে আমাদের হচ্ছে যে 2000 কত সালে 22 সালে যে আমাদের সুনামগঞ্জে যে তোমার হচ্ছে যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল, বন্যায় হচ্ছে যে অনেক ঘর বাড়ি এগুলো তলিয়ে গেছিলো। এটার মূল তলিয়ে যাওয়ার কারণটা কি জানো? এইটাই হচ্ছে যে তোমার মূল কারণ, যে তোমার তখন এখানে তো প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল থেকে পানি নেমে আসে ভারতের এখান থেকে। আর এই ভারত এবং পাহাড়ি ঢল থেকে পানি নেমে বাংলাদেশের দিকে আসে। বাংলাদেশের দিকে কেন আসে? আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে যে তোমার যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বৃহত্তম হচ্ছে যে নদীমাতৃক দেশ।
মানে সেটা হচ্ছে যে গাঙ্গেয় বদ্বীপ। গাঙ্গেয় বদ্বীপ মানে কি? সুন্দরবনীয় বদ্বীপ, যাহার হচ্ছে যে উপর দিয়ে প্রচুর উপনদী বঙ্গোপসাগরে যায় কী করবে, প্রত্যেকটা উপনদী বঙ্গোপসাগরে যায় কী করবে, পতিত হবে। কিভাবে, কার পানি যায় পতিত হবে? সেটা হচ্ছে যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদ। গঙ্গাটা কি? গঙ্গা হচ্ছে যে তোমার পদ্মা নদী, আর ব্রহ্মপুত্র হচ্ছে যে তোমার হচ্ছে যে যমুনা। এরা কি করবে, একটা জায়গায় যা মিলিত হবে। মানে বাংলাদেশের যত নদী আছে, বাংলাদেশে প্রায় 230টা নদী আছে, মনে করে দেখো, নদী হচ্ছে যে 230টাই, 230টা নদী একসাথে কি হবে, মিলিত হবে। মিলিত হয়ে বঙ্গোপসাগরে যায় কী করবে, পতিত হবে। এখন তো বুঝছো, এই যে এইদিকে বদ্বীপ, মানে বাংলাদেশ হচ্ছে বদ্বীপের মতো, নাহলে প্রত্যেকটা এইভাবে হচ্ছে যে শুরু করে তোমার হচ্ছে যে বঙ্গোপসাগরে যায় পতিত হয়। এখন এই বঙ্গোপসাগরে পতিত হওয়ার কারণে ভারতের যে পানিগুলো, সেই ভারতের পানিগুলো হচ্ছে যে তোমার আমাদের বাংলাদেশে এসে হচ্ছে যে তোমার হচ্ছে যে পড়ে। এখন বাংলাদেশে এসে যদি তোমার হচ্ছে যে ভারতের পানিগুলো বাংলাদেশে এসে বাংলাদেশের উপর দিয়ে হচ্ছে যে তোমার বঙ্গোপসাগরে পতিত হয়, এর কারণে হচ্ছে যে আমাদের বাংলাদেশে হচ্ছে যে তোমার দেখা দেয়, বন্যা দেখা দেয়। এখন বাংলাদেশে হচ্ছে যে বন্যায় হচ্ছে যে কী থেকে আমরা জানি যে আমাদের হচ্ছে যে বর্ষা মাস হচ্ছে যে তোমার মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে সেপ্টেম্বর অবধি হচ্ছে যে আমাদের বর্ষাকাল। আর আমাদের এই বর্ষা মাসের ভিতরে বন্যার সৃষ্টি হচ্ছে যে জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে, মানে জুন থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে আমাদের হচ্ছে যে বন্যার সৃষ্টি হয়। ঠিক আছে, এই বন্যার সৃষ্টি হয়ে বাংলাদেশে অনেক ক্ষতি হয়। বাংলাদেশে প্রায় 18% এলাকা, মানে 18% হচ্ছে যে ভূমির ভিতরে হচ্ছে যে তোমার বন্যার সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে বর্তমানে যে আমাদের বন্যাটা সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে যে ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে যে ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে যে কুমিল্লার যে হচ্ছে যে আমাদের বর্তমানে যে বন্যার সৃষ্টিটা, সেটা হচ্ছে ডাম্বোলা বাঁধে থেকে যে আমাদের বৃষ্টিটা আসছে, মানে পানি ছেড়ে দিছে ভারত, এর কারণে হচ্ছে যে বন্যা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে যে অনেক একটা এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের নদীতে কেন বাংলাদেশে হচ্ছে যে তোমার হচ্ছে যে হয়, মানে হচ্ছে বন্যা হয়, এটা হচ্ছে যে তার মূল কারণ। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা আসি যে মেঘালয়ে আমরা পড়লাম, এখন আমরা মিনার হচ্ছে মিতে কি, মিজোরাম। এখন মিজোরাম আমরা পড়বো যে মিজোরাম কোথায়। মিজোরামের হচ্ছে যে তোমার পূর্বে হচ্ছে যে মায়ানমার, দক্ষিণ এবং পশ্চিমে হচ্ছে যে বাংলাদেশে অবস্থান করতেছে। তাহলে মিজোরামের কি দক্ষিণ এবং পূর্ব দিকে বাংলাদেশ, এবং এর হচ্ছে যে উত্তরে হচ্ছে যে ত্রিপুরা, আসাম এবং মণিপুরের সাথে কি আছে, সীমানা আছে। তাহলে আমরা বলতে পারি যে মেঘালয়ের ভিতরে কিন্তু বাংলাদেশের অবস্থান, সেটা কোথায়, দক্ষিণ এবং পশ্চিমে কিন্তু বাংলাদেশের অবস্থান। আর হচ্ছে যে তোমার হচ্ছে যে মেঘালয়ের হচ্ছে যে শুধুমাত্র দক্ষিণে কিন্তু বাংলাদেশের অবস্থান। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা যে প্রদেশটার নাম শুনবো বা জানবো, সেটা হচ্ছে যে নাগাল্যান্ড। এখন নাগাল্যান্ডটা কি, যে নাগাল্যান্ডটা হচ্ছে যে প্রায় 16টি প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী, মানে অনেক ধরনের গোষ্ঠী বা অনেক ধরনের জাত এই হচ্ছে যে নাগাল্যান্ডে কী করে, বসবাস করে এরা। তারপর হচ্ছে যে আমরা পড়বো হচ্ছে যে 7 নম্বরে, সেটা হচ্ছে যে ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরাটা কি, যে ত্রিপুরার হচ্ছে যে পশ্চিম, উত্তর এবং দক্ষিণে বাংলাদেশের অবস্থান। দেখছো, পশ্চিমেও ত্রিপুরার পশ্চিমেও বাংলাদেশের অবস্থান, উত্তরেও বাংলাদেশের অবস্থান, আবার দক্ষিণেও কী করতেছে, বাংলাদেশ অবস্থান করতেছে। শুধুমাত্র পূর্বে হচ্ছে যে তোমার হচ্ছে যে এই ত্রিপুরা নাই। তাহলে আমরা সবসময় মুখোমুখি করি না, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গে উড়িষ্যা সব কিছু আমরা বলি, এর সীমানা ভাগ করে, এবং পূর্বে হচ্ছে যে আসামের সাথে কি থাকে, যুক্ত থাকে, এই হচ্ছে যে ত্রিপুরার পূর্বে হচ্ছে আসাম। এখন এই ত্রিপুরার এখান থেকে আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো যে আমাদের হচ্ছে যে গোমতী নদী, মানে হচ্ছে কুমিল্লা, এই যে দেখো বর্তমানে কুমিল্লায় কী হইতেছে, বন্যা হইতেছে না। এই কুমিল্লার যে হচ্ছে যে তোমার গোমতী নদীটা, এই গোমতী নদীটা মূলত হচ্ছে যে তোমার এই ত্রিপুরার থেকে হচ্ছে যে আমাদের এই গোমতী নদীটা আসছে, যেটা হচ্ছে যে তোমার কুমিল্লায় হচ্ছে যে অবস্থান করতেছে। বুঝতে পারছো? এখন এই অঞ্চলের যে আমাদের হচ্ছে যে ত্রিপুরার যে অঞ্চলটা আছে, সেটার সাথে হচ্ছে যে প্রাকৃতিক সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস, এটি দেশের অত্যন্ত আকর্ষণীয় অঞ্চল কী করছে, গড়ে তুলছে। তাহলে এই ত্রিপুরার ভিতরে হচ্ছে যে আমাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং হচ্ছে যে অন্যতম আকর্ষণীয় স্থান, এখানে অনেক মানুষ ঘুরতে যায়, মানে অনেক সুন্দর একটা জায়গা। বুঝছো, আমরা তো যাই না, আমাদের হচ্ছে যে যাওয়া যায় না, এটা এই কারণে। দেখো যে যাহা হচ্ছে যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে একটি অপরিহার্য অংশ, এবং হচ্ছে যে বৈচিত্র্যময় ভারতের ঐক্যের হচ্ছে যে প্রতীক। এখন তোমাকে বললে যদি কোশ্চেন করে যে বৈচিত্র্যময় ভারতের ঐক্যের প্রতীকের নাম কি, সেটা হচ্ছে যে তোমার ত্রিপুরা।
এখন আমি কিন্তু এইগুলো হচ্ছে যে তোমার এগুলো হচ্ছে যে আমি যে কোশ্চেনগুলো করলাম এগুলোতে কিন্তু ভারতে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, এখন আমরা কেন হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে যে আমরা কথা বললাম যে হ্যাঁ ভাই বাংলাদেশে কেন এটা নিয়ে বলতেছেন কথা বলতেছেন, সেই কথা মূল কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। সেভেন সিস্টার্স অবশ্যই এটা যখন হচ্ছে আমাদের হচ্ছে যে উপদেষ্টার প্রধান সে যখন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছে এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে বললাম আর একটু আছে যে আমি একটু ব্যাখ্যা বলি তোমাদের। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে যে সেভেন সিস্টার্স নিয়ে কেন পড়বো, ঠিক আছে, এটা হচ্ছে যে সবার মনে একটা কোশ্চেন যে সেভেন সিস্টার্স নিয়ে কেন পড়বো। আমি কিন্তু তোমাদের সেভেন সিস্টার্স সম্পর্কে হচ্ছে যে বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা কেন পড়বো সেটার কারণ হচ্ছে যে দেখো ত্রিপুরা, মেঘালয় এবং আসাম এই তিনটা জায়গা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ত্রিপুরা, মেঘালয় এবং আসামের সঙ্গে কিন্তু আমাদের যুক্ত থাকে। বাংলাদেশের সীমানা হচ্ছে যে এই তিনটার সাথে কি থাকে, যুক্ত থাকে। এখন বাংলাদেশের যে চট্টগ্রামের সীমানাটা, যে চট্টগ্রামের যে সীমানাটা সেটা হচ্ছে যে ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে যুক্ত থাকে। বুঝতে পারছো, ত্রিপুরা এবং মিজোরাম অঙ্গরাজ্যের সাথে তোমার কিন্তু চট্টগ্রামের সীমানা যুক্ত। আর সিলেটের সীমানার সাথে মেঘালয় এবং আসামের সম্পর্ক, মনে করে রেখো মেঘালয় এবং কার সম্পর্ক, আসামের সম্পর্কের সাথে মিলে যায় হচ্ছে যে তোমার সিলেট জেলা। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা এটা নিয়ে হচ্ছে যে একটু আলোচনা করবো, কারণ এখান থেকে কোশ্চেন কী করতে পারে, আসতেই পারে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে এই কয়টাই হচ্ছে যে তোমার হচ্ছে যে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা। আর এটা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে হচ্ছে যে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। ঠিক আছে, দেখো এই যে ভারতের এই রাজ্যগুলোর কিন্তু হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের সাথে কি করা, যোগাযোগ স্থাপন করা। এখন বাংলাদেশের সাথে কী নিয়ে যোগাযোগ স্থাপন করবে, যেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে তোমার হচ্ছে বাণিজ্যিক যোগাযোগ, বাণিজ্য করার জন্য ভারতের বাংলাদেশের সাথে কি করা দরকার, এই সব রাজ্যের সাথে কি করতে হবে, যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে যে প্রধান হচ্ছে যে ভারতের হচ্ছে যে দরকার। আবার তুমি বলতে পারো যে ভারতের দরকারটা বাংলাদেশের দরকার না। হ্যাঁ, বাংলাদেশেরও তো ভারতের সাথে তাদের বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে না, অবশ্যই থাকতে হবে। কিন্তু একটা জিনিস মনে করে রাখো যে ভারত বাংলাদেশের হচ্ছে যে সারা জীবনে হচ্ছে যে ডোমিনেট করে থাকতে চায়, সারা জীবনই। যেমন হচ্ছে যে তোমার যুক্তরাষ্ট্র, যেমন হচ্ছে যে অনেক তার যে দেশগুলো আছে ন্যাটোভুক্ত সবার কাছে যে তারা হচ্ছে যে বস হয়ে থাকতে চায় পুরো পৃথিবীর কাছে, তেমন হচ্ছে যে ভারত বাংলাদেশের উপর সবসময় তোমার কী করবে, কর্তৃত্ব করে থাকবে। ঠিক আছে, এর জন্য মনীষীরা বলে গেছে যে কারো অধীনে থাকার দরকার নাই, আমরা যদি আমাদের নিজ যোগ্যতায় বা নিজ অধীনে আমরা যা করতে চাই এটাই আমাদের করা দরকার, কারো অধীনে কি কিছু করা দরকার নাই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে করে রাখো, ভারতের যেমন বাংলাদেশের প্রচুর পরিমাণ দরকার আছে, বাংলাদেশের সাহায্যের প্রচুর পরিমাণ দরকার, আবার বাংলাদেশেরও হচ্ছে যে ভারতের কি অনেক সাহায্য দরকার। কারো সাহায্য ছাড়া কেউ কি করতে পারবে না, চলতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আলোচনা যে আন্তর্জাতিক মহলে হচ্ছে যে তোমার ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগের স্থাপনের কি আছে একটা গুরুত্ব রয়েছে। এই রাজ্যগুলোর জন্য বাংলাদেশের একটি কি আছে, ভূকৌশলগতভাবে প্রবেশদ্বার হিসাবে কি হয়েছে, বিবেচিত হয়েছে। দেখছো, বাংলাদেশে কিন্তু ভূকৌশলগতভাবে একটা কি আছে, পরিচিত বা বিবেচিত দিক আছে, কারণ তাদের এই অঞ্চলের বাণিজ্য এবং যোগাযোগে বাংলাদেশের উপর কি আছে, প্রচুর পরিমাণ তারা কি নির্ভরশীল থাকবে। দেখো এই রাজ্যগুলোর হচ্ছে যে তোমার ভূকৌশলগত যে আমাদের যে গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে যে দেখো উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো এটার সাথে কাদের কাদের সম্পর্ক, চীন, মিয়ানমার, ভুটান এবং বাংলাদেশ। এই চারটা দেশের কি আছে আন্তর্জাতিক সীমানার নিকটবর্তী কিন্তু এই সেভেন সিস্টার্স। ঠিক আছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে কৌশলগত সহযোগিতায় এই অঞ্চলের হচ্ছে যে তোমার নিরাপত্তা এবং স্থিতিশীলতার হচ্ছে যে গুরুত্বপূর্ণ দিকগুলো কি থাকে, বজায় থাকে। এখন মনে করো কোনোভাবে যদি বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক যদি না রাখে, যদি চীনের সাথে, তারপর হচ্ছে মিয়ানমারের সাথে, ভুটানের সাথে তারা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে যদি তোমার হচ্ছে যে এই হচ্ছে সেভেন সিস্টার্সটাকে যদি হচ্ছে যে তোমার করে দেয়, যে হচ্ছে যে সম্পর্ক রেখে যদি সেভেন সিস্টার্সের দিকে আক্রমণ করে অথবা ভারতকে যদি এই দিকে যদি কর্তৃত্ব করতে না দেয়, তাহলে কিন্তু হচ্ছে যে সেভেন সিস্টার্স শেষ হয়ে যাবে। এর কারণেই মনে হচ্ছে যে আমাদের কি বলছে, যে হচ্ছে যে আমাদের যে উপদেষ্টা ডক্টর ইউনূস সে মনে হয় সেভেন সিস্টার্স নিয়ে একটা কথা বলছে, কারণ এটাকেই বলা হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব। এর জন্য হচ্ছে যে রাজনীতি যে করবে বা দেশের একজন প্রধান সে যদি শিক্ষিত এবং বিশ্ব দরবারে যদি তার যদি
মানে কর্তৃত্ব না থাকে তাহলে তার হচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। যেমন আমাদের ডক্টর ইউনূস, যাকে পুরো পৃথিবীর আমরা সে প্রধানমন্ত্রী হিসেবে পাই, আমরা হচ্ছে খুশি, কারণ তার একটা স্পিচ বা তার একটা বক্তব্য শোনার জন্য অক্সফোর্ডের টিচাররা বসে থাকে যে তার মুখে একটা কি করবে, কথা শুনবে। ঠিক আছে, এই হচ্ছে যে সে, এর জন্য তার হচ্ছে কূটনৈতিক বুদ্ধিও তার হচ্ছে যে মাথার ভিতর কী থাকবে, তৎপরতা এবং সবসময় বেশি থাকবে। এটা সবার হচ্ছে যে নজর রাখা দরকার। ঠিক আছে, দেখো এই সেভেন সিস্টার্সটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই সেভেন সিস্টার্সের যে নামকরণ করা হচ্ছে যে 1972 সালে। ঠিক আছে, এই সেভেন সিস্টার্স নামকরণ করা হচ্ছে যে একটা গণমাধ্যম, সেই সব গণমাধ্যমের নাম হচ্ছে সাইকিয়া। ঠিক আছে, এই রাজ্যগুলো ভারতের মাত্র 7%, মানে ভারতের মোট 100%-এর ভিতরে 7% হচ্ছে যে তোমার হচ্ছে যে এই 7টা রাজ্য হচ্ছে 7% তাদের মোট এরিয়ার ভিতরে। এইখানের বেশিরভাগ মানুষই তোমার হচ্ছে যে উপজাতি বা আদিবাসী, বুঝছো, উপজাতি বা আদিবাসী। যেমন হচ্ছে বাংলাদেশের উপজাতি বা আদিবাসী মারমা টারমা এদের বলা হয়, তেমন ওই দেশের এদের হচ্ছে যে মানে উপজাতি মানে হচ্ছে যে অন্য জাত, আর হচ্ছে আদিবাসী হচ্ছে যারা হচ্ছে যে আগের থেকে এখানে কি করে, বসবাস করে। এর জন্য এরা নিজেরা হচ্ছে অনেক বছর ধরে সংঘর্ষ করতেছে যে আমরা হচ্ছে যে এই ভারত থেকে তারা স্বাধীনতা লাভ করতে চায়, যে আমরা ভারতে থাকবো না, আমরা ভারত থেকে কি করব, চলে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে যে তারা কি সবসময় তৎপর থাকে এবং হচ্ছে যে তারা চায়। কিন্তু এখন দেখা যাক ভারত কি তাদের ছাড়বে, কারণ এত একটা জায়গা সেভেন সিস্টার্স, বুঝতে হবে। এখানে হচ্ছে যে আমাদের সবচেয়ে যে মজাদার বিষয়টা সেটা হচ্ছে যে এই সেভেন সিস্টার্স ভারত থেকে স্বাধীনতা লাভের জন্য অনবরত তারা কি করতেছে, সংগ্রাম করতেছে। আমি যেটা তোমাকে একটু আগে বললাম যে তারা অনবরত কি করতে থাকে, সংগ্রাম করতে থাকে যে আমরা স্বাধীনতা হবো। কারণ ভারতের কিন্তু 7%, ভারতের এটা হলে কি, ভারত বলে যে না এটা ছাড়া আমাদের চলবে না, কিন্তু ভারত কখনো এদের ওই রকমভাবে স্বীকৃতি দেয় না। কেন দেয় না? ওই যে তারা আদিবাসী বা উপজাতি, এটা হচ্ছে যে তাদের একটা ধর্মের একটা থাকে যে তারা জাত প্রথাটাকে অনেক উঁচু মনে করে। যেমন হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বীর ভাইয়েরা হচ্ছে যে যেমন হচ্ছে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর হচ্ছে যে এমনি আরও হচ্ছে যে অনেক জাত আছে। ব্রাহ্মণ হচ্ছে সর্বোচ্চ, ক্ষত্রিয় হচ্ছে যোদ্ধারা, এদের হচ্ছে যে রাজা টাজা যারা আছে তারা হয়। তারপর হচ্ছে যে নিম্ন সূত্র অনেকেই আছে যারা নিম্নবিত্ত আছে। আমরা একটা সার্ভে করছিলাম দালিত নিয়ে, সেখানে একটা লোক বলছে সে হচ্ছে সুইপার, তাদেরও জাত আছে 4-5টা। তারা কি করে, চামারকে তাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। কেন দেয় না? সেটার কারণ হচ্ছে যে তারা বলে হচ্ছে যে তারা নিচু জাত, তারা ঢুকলে কি একটা হবে, তারা যা কাজ করতে যাবে তারা ঘরের ভিতরে ঢুকতে পারবে না, বাইরে থেকে করতে হবে। বাইরে কোথায়, তাদের একটা উঠান আছে, সেই উঠানে যায় করতে হবে। এটাই হচ্ছে যে আপনার হচ্ছে যে এদেরই, তাহলে বুঝেন তাদের অবস্থা কি হবে ভারতের। এটা হচ্ছে যে ভারতের মোট 5টি রাজ্যর সাথে, মানে হচ্ছে যে আমি যে বললাম যে ভারতের হচ্ছে যে এইটাই হচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা। তারপর একটা কথা বলি যে ভারত নিয়ে যখন কথা বলতেছি, ভারত নিয়ে দিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভারতের মোট হচ্ছে যে তোমার হচ্ছে যে 5টি রাজ্য আছে। এই 5টি রাজ্যর সাথে তোমার হচ্ছে যে বাংলাদেশের কি আছে, সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হচ্ছে যে তোমার যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্তটা আমি বললাম সেটা হচ্ছে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা ওই যে মমতা ব্যানার্জির যে পশ্চিমবঙ্গ সেইটা। তারপর ত্রিপুরা, আমি তো এখনই তোমাদের বললাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসাম। তাহলে হচ্ছে যে আমাদের বলতে পারি আমরা সেভেন সিস্টার্সের ভিতর কিন্তু আমাদের 7টা সেভেন সিস্টার্সের ভিতর 3টার সাথে হচ্ছে যে বাংলাদেশে কি আছে, ভৌগোলিক সীমানা আছে। সেটা হচ্ছে যে ত্রিপুরা, মেঘালয় এবং কি আছে, মিজোরাম। এখান থেকে আমরা বলতে পারি বাংলাদেশ যদি চায় ভরে দেবে। এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিস্তারিত আলোচনা সেভেন সিস্টার্স নিয়ে। আশা করি হচ্ছে যে এটা যদি হচ্ছে যে কেউ যদি মন দিয়ে যদি হচ্ছে যে তোমার হচ্ছে যে শুনে, তাহলে তার হয়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে যে বোর্ডে লিখলাম না, মুখ দিয়ে বললাম, কারণ এখন বোর্ডের লেখা হচ্ছে যে একটা বড়ি। আমি এখানে 23 মিনিট কথা বলছি, বোর্ডে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতে যেতাম, বোর্ড মানে হোয়াইট বোর্ড অথবা ডিজিটাল বোর্ডই বলো, মিনিমাম আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। আর আমি আপনাদের হচ্ছে যে মুখ দিয়ে বলে দিলাম, সবাই একটু শুনেন, ভালো লাগবে। আর হচ্ছে যে দু একটা যদি ইনফরমেশন যদি একটু মিসিং হয়ে থাকে, সেটা হচ্ছে যে সবাই হচ্ছে যে আমাকে ভুল ধরিয়ে দেবেন। হ্যাঁ, আমি তো হচ্ছে যে ভুলের উঠতে নয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে যে সবারই দরকার, বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি মানে যে আছে, এবং কি সাধারণ মানুষেরও জানা দরকার। এর জন্য সবাই হচ্ছে যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। ঠিক আছে, টাটা।